আসসালামু আলাইকুম। তোমাদের ফিজিক্স একাডেমিক ক্লাসে স্বাগতম। আমি #লার্নিং এর ফিজিক্স ইনস্ট্রাক্টর রাবি ভাই আছি তোমাদের সাথে। তো চলো আজকে আমরা দেখব হচ্ছে 9-10 এর পদার্থবিজ্ঞানের অধ্যায় 3 বা বল। কোন টপিকটা আজকে আমরা শুরু করতে যাচ্ছি? মোমেন্টাম বা ভরবেগ। মোমেন্টাম বা ভরবেগ এটা আমরা আজকে শুরু করব। সো দেখো আমি তোমাদের এখানে বইয়ের পৃষ্ঠাটা এনে রাখছি যে তোমাদের বইয়ের কোন অংশের মধ্যে ভরবেগটা নিয়ে আলোচনা করা আছে। খেয়াল করো এখানে হেডলাইন হচ্ছে 3.4। এই কনসেপ্ট হচ্ছে আমাদের ভরবেগের কনসেপ্ট। তো তোমরা যে কাজটা করবা, আগে আমার ক্লাসটা একটু দেখে নিবা। ক্লাসটা দেখার পর যে হচ্ছে তুমি এটা রিডিং দিবা, তখন দেখবা যে প্রত্যেকটা টার্ম তোমার কাছে খুব ইজি লাগতেছে। আমি যে প্রত্যেকটা বিষয়ই আমি ক্লাসের মধ্যে ডিসক্রাইব করে দিব, হ্যাঁ। এবং আমি আগাবো এভাবেই যে তোমাদের বইয়ের টপিক গুলো ধরে ধরে আগাবো, যাতে তোমাদের বইয়ের কনসেপ্ট গুলো বুঝতে অনেক সুবিধা হয়, হ্যাঁ। তাহলে তোমরা যে কাজটা করবা, আগে আমার ক্লাসটা দেখবা, এরপর বইয়ে হচ্ছে 3.4 যেটা ভরবেগ বা মোমেন্টাম, ওই কনসেপ্টটা যে ওখানে দেখবা। সো আজকে আমি কি কি আলোচনা করব দেখো, এই কনসেপ্ট আলোচনা করবো এখানে। তারপরে সংঘর্ষ নিয়ে কিছু কথা বলবো, কিছু ম্যাথ দেখাবো ক্লাসের মধ্যেই, কিছু এমসিকিউ সলভ করাবো। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। তাহলে আজকে আমাদের টপিকটা কি বলতো? মোমেন্টাম বা ভরবেগ। তো চলো আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে একটু মোমেন্টাম বা ভরবেগটা বুঝি। তো ধরো একটা ট্রাক হচ্ছে গতিশীল, হ্যাঁ। তো এই ট্রাকটা কত বেগে গতিশীল আমি একটু ধরে নিই। আমি ধরে নিচ্ছি এই ট্রাকটা এই ট্রাকটা 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এই ট্রাকটা 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। আচ্ছা, ওই রাস্তা থেকে একটা গাড়ি আসতেছে, হ্যাঁ। এবং আমি বললাম যে এই গাড়িটাও 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। মনোযোগ দাও, কি বললাম? ট্রাকটা 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, আবার গাড়িটাও হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এবার এই ট্রাকের সামনে দাঁড়ায় তোমার একটা ফ্রেন্ড নাচতেছে। এই যে তোমার একটা ফ্রেন্ড এই ট্রাকটার সামনে দাঁড়ায় নাচতেছে, আরেকটা ফ্রেন্ড হচ্ছে গাড়ির সামনে দাঁড়ায় নাচতেছে, হ্যাঁ। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, এই ফ্রেন্ড দুইটার মধ্যে কে বেশি ক্ষতিগ্রস্ত হবে বা কোন অ্যাক্সিডেন্টটা ম্যাসিভ হবে? দেখো, ধরো এই পিচ্চিটার নাম দিয়ে দিলাম হচ্ছে আমরা আবুল। এই যে ওর নাম দিয়ে দিলাম হচ্ছে আমরা আবুল, আর ছোট যে পিচ্চিটা রাখা আছে এখানে, এইটা হচ্ছে কাবুল। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আবুল এবং কাবুলের মধ্যে কোন অ্যাক্সিডেন্টটা ম্যাসিভ হবে, এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে ট্রাকের ধাক্কাটা কিন্তু ম্যাসিভ। ট্রাকের ধাক্কাটা কিন্তু ম্যাসিভ। এখন আমি যদি বলি ওদের স্পিড তো সেমই ছিল, তাহলে এই ধাক্কাটা কেন ম্যাসিভ হবে? এই ধাক্কাটা কেন জোরে লাগবে? এই অ্যাক্সিডেন্টটা কেন বড় হবে? তো এটার কারণ হচ্ছে ট্রাকটা কিন্তু গাড়ির চেয়ে বেশি ভারী, তাই না? তো এই যে ট্রাকটা, এটার ভর সে ফর এক্সাম্পল আমি ধরে নিলাম 1000 কেজি, আর এই যে গাড়িটার যে ভর, এটা আমি ধরে নিলাম হচ্ছে 500 কেজি। তাহলে শুধু স্পিডটা চেক করলে কিন্তু হচ্ছে না, ওদের দুইটার স্পিড বা বেগ কিন্তু সেম, কিন্তু এ ভারী বিধায় ধাক্কাটা বেশি লাগবে, এ হালকা বিধায় ধাক্কাটা কি লাগবে বলতো? কম লাগবে। তো এই যে কে জোরে ধাক্কা দিবে, কে আস্তে ধাক্কা দিবে, এইটা বোঝার জন্য ফিজিক্সে আমরা যে টার্মটা ব্যবহার করি, এটার নামই হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ। কথা কি বুঝতে পারছি? তাহলে এই মোমেন্টাম বা ভরবেগ প্র্যাকটিক্যাল লাইফ আমরা কোথায় ব্যবহার করি বলতো? ধরো আমি অনেক জোরে ধাক্কা মারলাম, তার মানে ভরবেগটা কি হবে বলতো? বেশি। কেউ আস্তে ধাক্কা মারলো, তার ভরবেগটা কি হবে? কম। তার মানে ভরবেগ দিয়ে আমরা বুঝি ধাক্কা দেওয়ার পরিমাণ। ভরবেগ মানে কি বলো? ধাক্কা দেওয়ার পরিমাণ। তো আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করে দেখতে চাই ভরবেগটা কত, তো ক্যালকুলেশনের ওয়েটা হচ্ছে ভর এবং বেগ এই দুইটাকে গুণ করতে হবে। ভর এবং বেগ এই দুইটাকে গুণ করলে তুমি ভরবেগ পাবে। তাহলে এখানে ট্রাকের ভর কত দেখো তো? 1000 কেজি। ট্রাক হচ্ছে 1000 কেজি, আর ওর বেগ হচ্ছে 10। তাহলে আমাদের এখানে মানটা কত আসবে বলতো? আমাদের এখানে মান আসবে 10,000। 10,000 মানের একটা ধাক্কা কিন্তু ওকে দিবে। আর এখানে যদি তুমি ভরবেগটা হিসেব করো, ভর গুণ বেগ, তাহলে খেয়াল করো, ভর গুণ বেগ, ওর ভর হচ্ছে 500, ওর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে আমি এখান থেকে পাবো 5000, রাইট? তাহলে ও ধাক্কা খাবে 10,000 মানের একটা ধাক্কা, আর ও ধাক্কা খাবে কি বলতো? 5,000 মানের ধাক্কা। তাহলে যার ধাক্কা দেওয়ার ক্ষমতাটা বেশি, ওর মোমেন্টাম বা ভরবেগ কি হবে? বেশি হবে। আর যার ধাক্কা দেওয়ার ক্ষমতা কম, ওর মোমেন্টামটা কি হবে বলতো? কম হবে। এইটুকু তো বুঝতে পারছি? ওকে, এইবার আসো ভরবেগ রিলেটেড সংজ্ঞা বা এর একক বা মাত্রা কি হবে এগুলো একটু আমরা দেখবো। তাহলে আমি প্রথমেই ভরবেগের সংজ্ঞাটা একটু লিখবো, হ্যাঁ। প্রথমেই ভরবেগের সংজ্ঞাটা লিখবো, চলো আমরা একটু লিখে ফেলি ভরবেগের সংজ্ঞাটা। তাহলে এখান থেকে লিখো, কোন বস্তুর
ভর এবং বেগের গুণফলকে, কোন বস্তুর ভর এবং বেগের গুণফলকে, কোন বস্তুর ভর এবং বেগের গুণফলকে কি বলা হবে? ভরবেগ। কোন বস্তুর ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলবো? ভরবেগ বলবো। ওকে, এরপর হচ্ছে রিপ্রেজেন্টেশন, মানে আমরা এটাকে কি দিয়ে প্রকাশ করব? তাহলে রিপ্রেজেন্টেশনের মধ্যে লিখে রাখো তোমরা, ভরবেগকে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়। ভরবেগকে সাধারণত পি দ্বারা প্রকাশ করা। এটি কিন্তু একাডেমিক ক্লাস, অত তাড়াহুড়া করা যাবে না, একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ডিটেইলে বোঝার ট্রাই করব। হ্যাঁ, মানে অত তাড়াহুড়ার কিছু নেই, একাডেমিক ক্লাসে রিল্যাক্সে প্র্যাকটিক্যাল কয়েকটা এক্সাম্পল দিয়ে 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 আমরা আস্তে আস্তে কিন্তু এগুলো বোঝার ট্রাই করব। ওকে, তাহলে ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। এবার আসো ইকুয়েশন। তাহলে ইকুয়েশনটা আমরা কিভাবে লিখতে পারি? সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে ভরবেগ এটা সমান আমরা লিখতে পারবো ভর আর বেগের গুণফল। তাহলে ভর গুণ বেগ। তাহলে ভরবেগকে যদি পি দিয়ে প্রকাশ করি আমরা, ভর এম দিয়ে প্রকাশ করা হয় আর বেগকে ভি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ভরবেগের ইকুয়েশন বা সমীকরণ কি হবে? পি ইকুয়াল টু এম ভি। ভরবেগের সমীকরণ কি হবে? পি ইকুয়াল টু এম ভি। ওকে, আচ্ছা, এরপরে দেখো ইউনিট বা একক। ভরবেগের একক কি হবে? আবারও খেয়াল করো, যখনই তোমাকে একক বের করতে বলবে তুমি সবসময় সমীকরণের হেল্প নিবা। ওকে, যদি তোমার মনে নাও থাকে কোনো একটা রাশির যে একক কি হবে, তুমি সবসময় একটা সিম্পল একটা সমীকরণ নিয়ে চিন্তা করবা, ওখান থেকে তুমি নিজেই একক বের করতে পারবা। দেখো, এই যে ভরের একক কি জানি আমরা? ভরের একক জানি কেজি, আর বেগের একক কি জানি? মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক কি হবে? কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের একক কি? কেজি মিটার পার সেকেন্ড। এটা কি মুখস্থ করার দরকার আছে? সমীকরণ জানলেই কি একক লেখা যায় না? সমীকরণ দিয়ে তো একক বের করা যায়। ওকে, এবার আসো ডাইমেনশন বা মাত্রা। হ্যাঁ, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ভরবেগের একক কি এমসিকিউ তে আসে, ভরবেগের মাত্রা কি, এগুলোও এমসিকিউ তে আসে। তাহলে দেখো পি ইকুয়াল টু এম ভি। তাহলে আমাদের লাগবে হচ্ছে ভরের মাত্রা। তাহলে তুমি হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টার এবং 2 নাম্বার চ্যাপ্টারের মাত্রাগুলো কিন্তু শিখছো, তাই না? ভরের মাত্রা ছিল ম্যাস এম, আর বেগের মাত্রা ছিল এলটি ইনভার্স 1। মনে আছে তোমাদের? বেগের মাত্রা কি ছিল? এলটি ইনভার্স 1 ছিল না? এলটি ইনভার্স 1। তাহলে আমি এখানে ভরের মাত্রা বসাবো হচ্ছে ক্যাপিটাল এম, আর বেগের মাত্রা বসাবো এলটি ইনভার্স 1। তাহলে এই হচ্ছে আমার ভরবেগের মাত্রা, এটা হচ্ছে আমার ভরবেগের মাত্রা। তাহলে আমি বলতে পারি ভরবেগের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 1। বুঝতে পারছি? ভরবেগের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 1। ক্লিয়ার এইটুকু? ভরবেগের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 1। এখন যদি তুমি কখনো এই মাত্রাটা ভুলে যাও, তুমি কিন্তু একক থেকেও লিখতে পারো। খেয়াল করো, তুমি যদি কখনো এই মাত্রাটা ভুলে যাও, তুমি কিন্তু একক থেকে ওটা কনভার্ট করে লিখতে পারো। চলো ওই বুদ্ধিটা একটু শিখিয়ে দিই যে আমি কিভাবে লিখতে পারি। চলো, যেমন দেখো তুমি এখানে এককটা তুমি জানো, এখান থেকে ধরো তোমার ইচ্ছা হলো আমি মাত্রাটা লিখবো, মাত্রাটা মুখস্থ নয়, এটা ভুলে গেছি আমি, তাহলে কিভাবে লিখবো? দেখো প্রথমে কি আছে? কেজি। কেজি কিসের একক বলো তো? ভরের একক। তাহলে তুমি ভরের মাত্রাটা লিখবে ম্যাস। ওকে, এরপরে কি আছে বলো তো? মিটার কিসের একক? দৈর্ঘ্যের। তাহলে দৈর্ঘ্যের জন্য আমরা মাত্রা ব্যবহার করি হচ্ছে লেন্থ। ওকে, এরপরে কি আছে? সেকেন্ড কিসের জন্য ব্যবহার করি বলো? সময় বা টাইম, রাইট। তাহলে এখানে আমি বসাবো টাইম তার ইনভার্স। ওকে, তাহলে খেয়াল করো এমএলটি ইনভার্স, এই যে দেখো এমএলটি ইনভার্স। তাহলে যদি তুমি কখনো মাত্রা ভুলে যাও, একক থেকেও সেটা কিন্তু লেখা যায়, অথবা সমীকরণ থেকে চাইলেও তুমি কিন্তু ইজিলি লিখতে পারো। আচ্ছা, তাহলে গেল আমাদের ইউনিট এবং ডাইমেনশন। এবার হচ্ছে কোয়ান্টিটি। ওকে, কোয়ান্টিটি বা হচ্ছে রাশি। ভরবেগ কেমন রাশি? ওকে, ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। তার মানে ভেক্টর রাশি বলতে বোঝাই এটা প্রকাশ করার জন্য মান এবং দিক,
মান এবং দিক দুইটারই প্রয়োজন, মান এবং দিক দুইটারই প্রয়োজন। তাহলে আমরা তো জানি যে ভরবেগ মানে কি ধাক্কা, তাহলে তুমি কোন দিকে ধাক্কা দিচ্ছ, কোন দিকে ধাক্কা দিচ্ছ এটাও কিন্তু ম্যাটার করে, দিকটা ম্যাটার করে, তুমি কোন দিকে ধাক্কা দিচ্ছ, কোন দিকে ধাক্কা দিচ্ছ এটা কিন্তু ম্যাটার করে, রাইট? দিকটা ম্যাটার করে। তাহলে এটা কেমন রাশি বলো? ভেক্টর রাশি। ভরবেগ কেমন রাশি বলো তো? ভেক্টর রাশি। তাহলে আমি যদি এটাকে ভেক্টর ফরম্যাটে লিখতে চাই, খেয়াল করো তো, P ইকুয়াল টু mv। তাহলে আমি বুঝলাম ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে এর মাথায় একটা আমাকে অ্যারো মার্ক দিতে হবে। ভেক্টর বোঝানোর জন্য এর মাথায় কি করতে হয় বলতো? একটা অ্যারো মার্ক দিতে হয়। এম কি বলতো? ভর। ভরের কি কোনো দিক আছে? না, তাহলে এটার মাথায় আমরা অ্যারো মার্ক দিব না। বেগ হচ্ছে একটা ভেক্টর, এর দিক আছে, তাহলে এর মাথায় আমরা অ্যারো দিব। তাহলে তুমি যদি ভেক্টর ফরম্যাটে লিখো তাহলে সমীকরণটা দেখতে হবে এই রকম, পি ইকুয়াল টু এম ভি, পি এর মাথায় অ্যারো দিবা, আর বেগ যেহেতু ভেক্টর তাহলে ভি এর মাথায় অ্যারো দিবা। তাহলে যদি তোমাকে অবজেক্টিভে জিজ্ঞেস করে ভরবেগের দিক কোন দিকে, খেয়াল করো তো, ভরের কি কোনো দিক আছে? না, দিক আছে কার বলো তো? বেগ। তাহলে আমরা বলতে পারবো ভরবেগের দিক হবে, মনোযোগ দাও, ভরবেগের দিক হবে, ভরবেগের দিক হবে বেগের দিকে। ভরবেগের দিক হবে বেগের দিকে। হ্যাঁ, ভরবেগের দিক হবে বেগের দিকে। কথাটা কি বুঝতে পারছি? এই দুইটার দিক হবে সেম। বেগের দিক যেই দিকে, ভরবেগের দিকও সেম। ওকে, তাহলে যদি তোমাকে বলা হয় এরকম, খেয়াল করো, একটা ট্রাক, এই যে খেয়াল করো, একটা ট্রাক, একটা ট্রাক এই দিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ডে, ডান দিকে যাচ্ছে। তাহলে বলো তোর ভরবেগ কোন দিকে? ভরবেগও ডান দিকে হবে। বা এটাকে যদি তুমি মনে মনে এক্স অক্ষ চিন্তা করো, আমি যদি বলি বেগ এক্স অক্ষের দিকে, তাহলে বলতো ভরবেগও কোন দিকে হবে? ভরবেগও কোন দিকে হবে বলতো? এক্স্যাক্টলি এক্স অক্ষের দিকে হবে। তাহলে বেগ যেই দিকে, ভরবেগও কি বলতো? একই দিকে। আবার বলি, এটা তোমাদের একাডেমিক ক্লাস, এখানে তাড়াহুড়োর কিচ্ছু নাই, এটা কোনো ওয়ান শট না, এটা কোনো ম্যারাথন ক্লাস না, এটা কোনো শিওর শট না, কোনো কিচ্ছু না। একাডেমিক ক্লাস মানে হচ্ছে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় যেভাবে তুমি অফলাইন কোচিং করো ঠিক সেম ভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাকে এখানে কভার করানো হবে একদম বেসিক থেকে। হ্যাঁ, এবং প্রত্যেকটা টপিকের সাথে কিন্তু আমি তোমাদেরকে শর্ট কোশ্চেন যেগুলো থাকে এগুলো সলভ করাবো, সাথে কিছু এমসিকিউ সলভ করাবো। আজকেও যেমন আমি লেকচারের মধ্যে 10 থেকে 12টা কিন্তু এমসিকিউ তোমাদের জন্য রাখছি। ওকে, চলো এখান থেকে একটা কোশ্চেন করব আমরা। কোশ্চেনটা হচ্ছে, এটা কিন্তু অনুধাবনের প্রশ্ন, হ্যাঁ অনুধাবনের প্রশ্ন, সেটা হচ্ছে স্থির বস্তুর, স্থির বস্তুর ভরবেগ, স্থির বস্তুর ভরবেগ কত হবে ব্যাখ্যা করো। স্থির বস্তুর ভরবেগ কত হবে ব্যাখ্যা করো। ওকে, এই হচ্ছে আমার কোশ্চেন। তাহলে বস্তুটা যেহেতু স্থির, আমরা তো সমীকরণ জানি P ইকুয়াল টু mv। তাহলে বস্তু যদি স্থির হয় ওর বেগের মান কত হবে? 0। তাহলে ভরবেগও কত হবে? 0। কথা কি বুঝতে পারছি? বলেই তো দিছি স্থির বস্তু, সিম্পল জিনিস না? স্থির বস্তু মানে বেগ কত হয়? 0। তাহলে এই দুটো গুণ করলে গুণফলও কত হবে? 0 হবে। তাহলে স্থির বস্তুর ভরবেগ কত হবে? 0 হবে। স্থির বস্তুর ভরবেগ কত হবে? 0 হবে। আরেকটা কোশ্চেন যদি এখান থেকে দেয়, আরেকটা কোশ্চেন যদি দেয় এখান থেকে, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে কোন বস্তুর ভরবেগ, খেয়াল করো, কোন বস্তুর ভরবেগ, কোন বস্তুর ভরবেগ 10 কেজি মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? বলতে কি বোঝায়? ওকে, যদি এটা আমাদের কোশ্চেনে দেয়, অনুধাবন কোশ্চেনে, কোন বস্তুর ভরবেগ 10 কেজি মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়, তাহলে দেখো এইটা আমরা এভাবে চিন্তা করতে পারি কিনা, P ইকুয়াল টু mv। তো তুমি মনে মনে চিন্তা করো তো, এই যে মানটা, এই যে ভরবেগের মানটা, এটা কি P এর মান না? P এর মান। তাহলে সমীকরণের বাম পাশে যদি 10 থাকে, ডান পাশেও কত থাকতে হবে? 10 থাকতে হবে। তার মানে এই দুইটা টার্ম, এই দুইটা টার্ম গুণ করে 10 আসতে হবে। কথাটা কি কঠিন লাগতেছে? সমীকরণের বাম পাশে যা থাকে ডান পাশেও কি তাই থাকবে না? তাহলে বাম পাশে যদি 10 থাকে, ডান পাশেও কত থাকবে বলো? 10। তাহলে 10 কিভাবে আনা যায়? তুমি চিন্তা করতে পারো, ভাই আমি m এর মান বসাবো হচ্ছে 2 আর v এর মান বসাবো হচ্ছে 5, তাহলে গুণফল কত আসবে? 10। আবার তুমি বলতে পারো, না ভাই আমি m এর মান বসাবো হচ্ছে 5 আর v এর মান বসাবো 2। আবার তুমি বলতে পারো, না ভাই আমি m এর মান বসাবো 1 আর v এর মান বসাবো হচ্ছে 10।
তুমি যেভাবে খুশি বসাতে পারো, যে কোনো একটা কনসেপ্ট লিখে দিলেই হবে। তাহলে আমি যদি উত্তরটা লিখতে চাই তাহলে কি লিখবো? ভরবেগ 10 কেজি মিটার পার সেকেন্ড, এর অর্থ হলো 2 কেজি ভরের কোনো বস্তু, দেখো এটা কিন্তু এম, তাহলে এটার একক কি হবে? কেজি। আর এটা হচ্ছে বেগ, তাহলে এটার একক কি হবে? মিটার পার সেকেন্ড। তাহলে আমি বলতে পারি 2 কেজি ভরের কোনো বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। অথবা অথবা 5 কেজি ভরের কোনো বস্তু, দেখো প্রথমটা কিন্তু এম মানে কেজি, প্রথমটা কিন্তু কেজি, হ্যাঁ এই যে এটা কিন্তু কেজি, তাহলে 5 কেজি ভরের কোনো বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, রাইট? আবার 1 কেজি ভরের কোনো বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে তাদের ভরবেগ কত হবে? 10। বুঝতে পারছি না? এই যে প্রথমটা তো এম এর মান, সো এটা কেজিতে আসবে, পরেরটা বেগ, তাহলে এটা মিটার পার সেকেন্ডে আসবে। তাহলে ভরবেগ 10 কেজি মিটার পার সেকেন্ড, এর অর্থ হচ্ছে 2 কেজি ভরের কোনো বস্তুর বেগ কত হবে? 5 মিটার পার সেকেন্ড। অথবা 5 কেজি ভরের কোনো বস্তুর বেগ কত হবে? 2 মিটার পার সেকেন্ড। অথবা 1 কেজি ভরের কোনো বস্তুর বেগ কত হবে? 10 মিটার পার সেকেন্ড। তুমি যে কোনো একটা স্টেটমেন্ট লিখে দিলেই হবে এখানে। ওকে, তাহলে আমরা দুইটা কোশ্চেন সলভ করলাম ভরবেগ থেকে। আচ্ছা, এবার যে কনসেপ্ট আমরা পড়বো সেটা হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম। চেঞ্জ অফ মোমেন্টাম, এটার বাংলা কি ভাইয়া? বাংলা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এটার বাংলা হচ্ছে ভরবেগের পরিবর্তন। ওকে, এটার বাংলা হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। ওকে, খেয়াল করো, মনোযোগ দিও। ওকে, এইখানে মনে করো একটা পিচ্চি দাঁড়ানো আছে, তুমি দাঁড়ানো চিন্তা করতে পারো অথবা চিন্তা করতে পারো এই হচ্ছে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে, তুমি যে কোনো একটা কিছু চিন্তা করতে পারো, কোনো সমস্যা নেই। ধরো এই পিচ্চিটা, এই পিচ্চিটা সামনের দিকে যাচ্ছে, এই যে দৌড়ায় দৌড়ায় সামনের দিকে যাবে। ধরো ওর বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এবার তুমি কি করছো? ওকে এসে ধাক্কা দিছো। ওকে, ওর বেগ আগে কত ছিল? 2 মিটার পার সেকেন্ড। এবার তুমি এসে ওকে কি করছো বলো? ধাক্কা দিছো। তাহলে তুমি যদি কোনো কিছুকে ধাক্কা দাও, ওর স্পিড কি বেড়ে যাবে না? তাহলে এখন এই পিচ্চিটার স্পিড বেড়ে গেছে, এই স্পিড বেড়ে এটা হয়ে গেছে ধরো 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে ওর শুরুতে, ওর শুরুতে স্পিড ছিল, ওর শুরুতে স্পিড ছিল 2 মিটার পার সেকেন্ড। একে তুমি ধাক্কা দিছো, ধাক্কা দিছো, ওর স্পিড কত হয়ে গেছে? 5 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। এবার ধরো এই পিচ্চিটার ভর হচ্ছে 10 কেজি। ওকে, এই পিচ্চিটার ভর হচ্ছে 10 কেজি। তোমার কি মনে হয় ধাক্কা দিলে ওর হাত পা খুলে পড়ে যাবে? না, বস্তুর ভর তো আর চেঞ্জ হয় না, তাই না? তাহলে এখন ওর ভর কতই থাকবে বলতো? ওর ভর 10 কেজিই থাকবে। তাহলে এখন যদি আমি একটু ক্যালকুলেট করি, দেখো আমি যদি একটু ক্যালকুলেট করি, এই অবস্থায় ওর ভরবেগ কত বলতো? ভরবেগ বের করে কিভাবে? ভর আর বেগের গুণফল, তাই না? তাহলে এখন যদি আমি ওর ভরবেগ বের করতে চাই, তাহলে ওর ভর হচ্ছে 10, ওর বেগের মান হচ্ছে 2। তাহলে তুমি বলবা ভাই এটা আসবে হচ্ছে 20 কেজি মিটার পার সেকেন্ড, তাই না? এবার আমি যদি বলি ওর ভরবেগটা কত, ওর ভরবেগটা কত, তাহলে দেখো সেম ভাবে ভর এবং বেগের গুণফল, ভর এবং বেগের গুণফল, তাহলে ভর গুণ বেগ, তাহলে 10 ইন্টু 5। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি বলতো? 50 কেজি মিটার পার সেকেন্ড। এইবার আমাকে বলো, এইবার আমাকে বলো ভরবেগটা কি একই আছে নাকি পরিবর্তন হয়েছে? খেয়াল করো তো, ভরবেগ এখানে ছিল কত? 20, এখন কত হয়ে গেছে? 50। তাহলে মান কি আগেরটাই আছে নাকি চেঞ্জ হইছে? এক্স্যাক্টলি চেঞ্জ হইছে। এই যে ভরবেগ চেঞ্জ হইলো, এই কনসেপ্টটাকে কি বলে? ভরবেগের পরিবর্তন। কি বলে এটাকে? ভরবেগের পরিবর্তন। যখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র পড়বো এই কথাটা বারবার কাজে লাগবে। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। হ্যাঁ, তো তুমি যদি ভরবেগের পরিবর্তনই না বুঝো, নিউটনের দ্বিতীয় সূত্র তুমি একেবারেই বুঝবা না। ওকে, তাহলে ওর একটা ভরবেগ ছিল শুরুতে, ওই ধাক্কা দেওয়ার ফলে হচ্ছে সেটা বেড়ে গেছে। আগে ছিল কত ভাইয়া? 20, এখন কত হয়ে গেছে? 50। তাহলে ভরবেগ কি আগেরটাই আছে না চেঞ্জ হয়েছে? উত্তর হচ্ছে চেঞ্জ হয়েছে। এবার আসো দেখি কতটুকু চেঞ্জ হয়েছে, আমরা একটু বের করি, চলো।